বিশাল বাজেট। আমি একটু ভিন্নভাবে এটা দেখি। বাংলাদেশের যে জিডিপি তার আকারের সাথে সাপেক্ষে আমাদের বাজেট কিন্তু খুব বড় না। এটা আমাদের জিডিপির 13-14%। আমাদের এই দক্ষিণ এশিয়াতে যদি নেপাল এবং ভারত দেখি তাহলে তাদের এই বাজেটে যে পাবলিক এক্সপেন্ডিচার, যে সরকারি ব্যয়, এটা 24-25%। আর উন্নত দেশের কথা বাদ দিলাম, সেখানে 35-40%। সো আমাদের দেশের বাজেটটা কিন্তু বড় না। যেটা সমস্যা হয় সেটার মধ্যে যে বিন্যাসটা বাজেটে, যে সাধারণ জনগণের জন্য কর কতটুকু রাখা হচ্ছে, প্রত্যক্ষ কী অপ্রত্যক্ষ কী, কোন জায়গায় আমরা ফোকাসটা করছি, সেইটার ব্যাপারে একটা প্রশ্ন থেকে যায়। সুতরাং আমি যেটা দেখি যে এইবারের বাজেটটা যদি আপনি দেখেন, একটা প্রত্যাশা, আপনি বলেছেন কিন্তু যে একটা প্রত্যাশার চাপ ছিল। সো প্রত্যাশার সাথে আমি যদি দেখি তাহলে কিছুটা হতাশাজনক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আর আপনি বলেছেন যে গতানুগতিক, আমিও মনে করি যে যদি আমি পুরনোগুলার নিরিখে দেখি তাহলে সেটা গতানুগতিকই হয়েছে। আমরা ওইটা থেকে বের হতে পারি না। বের না হওয়ার পেছনে একটা বড় কারণ হলো, আপনি যদি আয় বেশি না করতে পারেন তাহলে আপনি ব্যয় করবেন কিভাবে? আমাদের রাজস্ব যেটা এবার ধরা হয়েছে, এটা 9% জিডিপি রাজস্ব আয় হবে। তার সাথে যদি আমি ঋণ, ঘাটতি অর্থায়ন যেটাকে আমরা বলি, ওটা যদি 4%-এ রাখি তাহলে 13% হবে হলো সরকারি ব্যয় জিডিপির। সো এখানে খুব বেশি নাড়াচাড়া করার আসলে কোনো সুযোগ থাকে না। আর রাজস্ব আয় যেটা করা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখলাম যে, দেখেন যে আমাদের যে করের যে সীমাটা নির্ধারণ করা হয়েছে, যে 3,50,000 টাকার বিপরীতে 3,75,000 টাকা পর্যন্ত আয়কর নেওয়া হবে না। এটাও কিন্তু এই যে বছর যেটার জন্য বাজেট দেয়া হয়েছে 2025-26, সেখান থেকে করলেও কিন্তু পারা যেত, কিন্তু সেটা না করে করা হয়েছে 2026-27 এবং 2027-28। মানে এক বছর আমরা সামনে একটা মূলা ঝুলিয়ে রাখার মতো। হ্যাঁ, সেটাই। কিন্তু যখন করা হয়েছে 2026-27, 2027-28, তখন তো ওইটা তো পরবর্তী নির্বাচিত সরকার তখন সেটা করবেন। তারা তখন কি করবেন সেটা তাদের পার্লামেন্টের উপরে নির্ভর করবে, তাই না? নাও রাখতে পারেন। এবং দরকারটা তো ছিল তো গত 2 বছর তো আমরা তো ডাবল ডিজিট ইনফ্লেশন। সো সেখানে তো আমাদের 3,50,000 টাকা যেটা করমুক্ত আয় আছে, এটাকে যদি আমি ইনফ্লেশন যদি 2 বছরে 20%-এর মতো বাড়ে, তো তাহলে তো এটা এমনিতেই 4 লাখের উপরে যাওয়ার কথা। সুতরাং মানুষকে যে একটা সুরাহা দেওয়া এই বছরই দরকার ছিল 2025-26-এ, সেটা কিন্তু আমরা দিতে পারলাম না। ঠিক আছে, ভালো যে সর্বোচ্চটা 30% এই বছর থেকেই করা হয়েছে। আমি মনে করি কোভিডের আগে এটা 30-ই ছিল, এখন এটা আবার 30-এ আসছে। কিন্তু দেখেন, যেটাও প্রস্তাব করা হয়েছে সেখানে যে ওই যে স্ল্যাব তো 5%-এর তো উঠে গেল। তা আমরা হিসাব করেছি যাদের নাকি 6 লাখ টাকা আয় বছরে, বা 10 লাখ টাকা, 15 লাখ টাকা, তাদের কিন্তু বাড়বে। যেমন 6 লাখ টাকা ওনাদের বাড়বে এখন যেটা আছে তার থেকে 12.5%। হ্যাঁ, 12.5% পারবে স্বাভাবিক কারণে, কারণ কর্মুক্ত এরিয়াটা বাদ দেওয়ার পর তো ওইটা তো 10% হয়ে গেছে, তাই না? দিতে হচ্ছে। হ্যাঁ, আগে 5%-এর যে স্ল্যাবটা ছিল ওইটা তো উঠে দিয়েছে, তাই না? তার 10 লাখে আমরা দেখেছি সেখানে 16.5%-এর মতো বাড়বে, 15 লাখে 16.5%, কিন্তু 30 লাখ যার, তার বাড়বে 7.5%। তাহলে দেখেন এখানেও কিন্তু অন্যায্য, বেশি আয় করে তার ক্ষেত্রে তার ক্ষেত্রে ছাড় তুলনামূলকভাবে। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় যে এখানেও একটা পুনর্বিন্যাসের দরকার ছিল। হ্যাঁ, সেটা করা যায়নি। কর্পোরেট করে লিস্টেড নন লিস্টেডের সেটা 5%-এর জায়গায় 7.5% হয়েছে। আমার মনে হয় যে ফেরদৌস আপু এগ্রি করবেন যে সেটা ভালো হয়েছে, যে যাতে করে লিস্টেড কোম্পানির দিকে যেতে পারে আমাদের বিভিন্ন যারা ভালো কোম্পানি আছে, সেটা একটা। কিন্তু তারপরও দেখেন, বাজেট তো হলো আমাদের যেটা বললাম জিডিপির 13-14%, বাকিটা তো হলো এটার বাইরে। তাহলে সেখানে যদি আমি এই যে আমার শেয়ার মার্কেট, স্টক মার্কেট যদি গুড গভর্নেন্স না হয়, তাহলে আমি এই 2.5% ইত্যাদি বাড়িয়ে কিন্তু ভালো কোম্পানিকে আনতে পারবো না। আপনি গুড গভর্নেন্সের কথা বললেন। আমরা এই সরকারের মানে তাদের কাছে যে মানুষের প্রত্যাশা ছিল, বাংলাদেশের সকল দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ, আমরা যদি বলি বাংলাদেশের যত জনসংখ্যা, সীমিত কয়েকজন দুর্বৃত্ত ছাড়া বাকি সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে। প্রত্যাশার জায়গাটা তো অনেক গ্যাপ হয়ে যাচ্ছে।
অনেক গ্যাপ হয়ে গেছে, সুতরাং রাজস্ব আয়ের দিকে গ্যাপ হয়েছে। রাজস্ব ব্যয়ও যদি আমরা ধরি তাহলে সেখানেও কিন্তু অনেকগুলির উপরে তো ট্যাক্স বেড়েছে, ভ্যাট বেড়েছে, তো সেদিক থেকেও কিছুটা চাপ হবে তাদের 10 উপরে। মাসে তো আমরা কোনো সুশাসন দেখছি না। না, আমার মনে হয় যে এটা তো অনেক দিনের পুঞ্জীভূত সমস্যা, একদিনে এটা দূর করাও যাবে না। তবে প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলো বৃদ্ধি করে এবং প্রযুক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি আরও ভালো হবে। যেমন ট্যাক্সের কথাই যদি আমি বলি, আমরা যদি প্রযুক্তিকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু এই যে নেট যেটা এখনও আগের মতোই যারা দিচ্ছেন তাদের উপরেই কিন্তু ট্যাক্সটা বেশি পড়ছে, কিন্তু এটার যে কর জালটা বাড়ানো, এক্সপেন্ডিচারের সাথে ইনকামকে সমন্বয় করে যে ট্যাক্স আদায় করা, হ্যাঁ, আমরা দেখি যে ইন্ডিয়াতে আধার কার্ড দিয়ে তারা এটা করার চেষ্টা করেছে। সো এইটা যদি আমরা এখন বাড়াতে না পারি তাহলে কিন্তু আমরা অলরেডি কিন্তু ঋণের একটা ফাঁদে পড়ে যাচ্ছি। আপনি খেয়াল করেন রাজস্ব আয় যা, রাজস্ব ব্যয়ও তা। উন্নয়ন বাজেট পুরোটাই হলো ঋণ নির্ভর, হয় ডোমেস্টিক না হলে এক্সটার্নাল। আর ঋণ পরিষেবা তো এখন এবার আপনি দেখেন আমাদের যে রাজস্ব ব্যয়, সেখানে তো 1 লক্ষ বোধহয় 25,000 কোটি টাকা হলো ঋণের সুদ। হ্যাঁ, শুধুমাত্র সুদ, আসলটা তো আমরা এখানে দেখাই না। তাহলে দেখেন এখানে একটা বড় ধরনের একটা চাপ সৃষ্টি হচ্ছে ঋণের।